25 বছর বয়সের মিনা শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে ছিল, কিন্তু এত কিছুর পরেও সে সুখী ছিল না। মিনা যখন 1 বছর বয়সের ছিল সেই সময় তার মা মারা যায়। তার বাবা পঙ্গু ছিল এবং তার সৎ মা পার্বতী সব সময় তার উপর অত্যাচার করত। কি রে নির্লজ্জ মেয়ে কোথাকার, জানালা থেকে কাকে দেখার চেষ্টা করছিস? না মা, আমি কাউকে দেখছি না। বাড়িতে এত কাজ পড়ে রয়েছে, বসে বসে সময় নষ্ট করিস না। তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে ফেল, তারপর তোকে রান্না করতে হবে। সৎ মায়ের কথা শুনে মিনা বাড়ি পরিষ্কার করতে শুরু করে দেয়। মিনা যখন বাড়ি পরিষ্কার করছিল এমন সময় বাইরে থেকে তার সৎ বোন শিল্পা সেখানে আসে। আরে বাহ, মিনা বাড়ি পরিষ্কার করছে, এখনই বাড়িটাকে আবার নোংরা করে দেব। শিল্পা এই বলে তার নোংরা জুতোগুলো মেঝের উপর লাগিয়ে দেয়। শিল্পার এরকম ব্যবহার দেখে মিনা বলে, আরে শিল্পা, তুই বাড়ি আবার নোংরা করে ফেললি। তাতে কি হয়েছে? তোমার কাজ হলো বাড়ি পরিষ্কার করা, তাই চুপচাপ বাড়ি পরিষ্কার করো, বেশি কথা বলো না। আমি কত কষ্ট করে বাড়ি পরিষ্কার করছি, তুই কি দেখতে পাচ্ছিস না? অনেক কথা বলতে শিখে গেছো, দাঁড়াও, মাকে ডেকে এখনই তোমার ব্যবস্থা করছি। মা, মা, তাড়াতাড়ি এখানে এসো। আরে কি হয়েছে? মিনা তোর সঙ্গে তর্ক করছে? দাঁড়া, এখনই দেখাচ্ছি মজা। পার্বতী এই বলে একটি লাঠি হাতে নিয়ে মিনাকে মারতে শুরু করে দেয়। মা, এভাবে মেরো না, খুব লাগছে। তুই যখন আমার মেয়ের সঙ্গে তর্ক করিস তাহলে তার কষ্ট হয় না? এরপর থেকে তার মুখের উপরে কোনো কথা বলার চেষ্টাও করবি না। মা, আমি শুধু বাড়ি নোংরা করতে বারণ করেছিলাম, এর থেকে বেশি আমি আর কিছুই বলিনি। আরে মা, আমি ইচ্ছে করি বাড়ি নোংরা করেছিলাম। আরে বাবা, কোনো ব্যাপার নেই শিল্পা, তোর যেটা ইচ্ছে হয় তুই সেটাই করবি। এটা তো তোরই বাড়ি, তোকে আটকানোর মতো কেউ এখানে নেই। হ্যাঁ মা, আমি এটা খুব ভালো করেই জানি। এই মিনা সব সময় মনে করে এই বাড়িটা তার। এই বাড়িতে মিনার কিছুই নেই। মিনার বাবা পঙ্গু হয়ে চেয়ারে বসে পড়লো আর এই অপয়া মেয়েকে আমার হাতে তুলে দিল। মা, তুমি এতদিন কষ্ট করে এই মেয়েটাকে লালন পালন করে বড় করে দিলে, এবার মিনা নিজের আসল চেহারা দেখাতে শুরু করেছে। আমি আবার কি করলাম শিল্পা? আমি কোনোদিন কারোর কিছু খারাপ করিনি। তুই যে বেঁচে আছিস এটাই আমাদের জন্য সব থেকে খারাপ বিষয়। যখন আমি বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখনই তোকে মেরে ফেললে সব থেকে বেশি ভালো হতো। তখন তুই 1 বছরে ছিলিস, তখন মেরে ফেললে কেউ জানতেও পারতো না। হ্যাঁ মা, এটা তুমি অনেক ভুল করে ফেললে। তখন মিনাকে মেরে ফেললে এখন তোমার মাত্র 2টো সন্তান থাকতো, একটা আমি আর একটা বিজয়। শিল্পা এবং তার মা পার্বতী প্রত্যেক দিনই মিনার সঙ্গে খারাপ ব্যবহার করত। মিনা সব সময় দুঃখী হয়ে তার অসহায় বাবার কাছে চলে যেত। তার বাবা পঙ্গু হয়ে সব সময় চেয়ারেই বসে থাকতো। বাবা, তারা সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন? দুঃখ পাস না মিনা, সময় একই রকম থাকে না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা, আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তারপরেও কেন আমার সঙ্গে এসব হচ্ছে? নিজের উপর ভরসা রাখ মিনা, সব ঠিক হয়ে যাবে। আমি কত অসহায় যে নিজের মেয়ের সাহায্য করতে পারছি না। আমি অনেক খারাপ বাবা। না বাবা, তুমি এরকম করে বলো না। তুমি আমার সামনে আছো, এটাই আমার জন্য অনেক। তোমাকে দেখে আমি অনেক সাহস পাই। মিনা এই বলে সেখান থেকে চলে যায় এবং আবার বাড়ির কাজ করতে শুরু করে দেয়। সন্ধ্যাবেলায় মিনা যখন হলরুম পরিষ্কার করছিল এমন সময় তার সৎ ভাই বিজয় সেখানে আসে। কি রে মিনা, তাড়াতাড়ি যা, আমার জন্য কিছু খাবার বানিয়ে দে। মুখ সামলে কথা বল বিজয়, নিজের দিদির সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুই জানিস না আমি তোর থেকে কত বড়? তুই চুপ কর, তোকে আমি দিদি মনে করি না। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের মাকে মেরে ফেলেছিস, আমার সামনে তুই একটা অপয়া মেয়ে। এসব তুই কি বলছিস বিজয়? এরই মধ্যে মিনার সৎ মা এবং বোন সেখানে চলে আসে। পার্বতী সেখানে এসে হাতে একটি লাঠি তুলে নেয়। মিনা, আমার ছেলের সঙ্গে মুখ সামলে কথা বল। মা, বিজয় আমার থেকে কত ছোট, কিন্তু সে আমার সঙ্গে খারাপ ভাবে কথা বলে, তুমি তাকে বারণ করো না কেন? সে আমার ছেলে, তার যা ইচ্ছে হবে সে তাই করবে।
তুই তাকে বারণ করার কে? মা, তুমি বিজয় আর শিল্পাকে অনেক ভুল শিক্ষা দিচ্ছ। এভাবে তারা অনেক খারাপ মানুষ তৈরি হবে। মিনার কথা শুনে পার্বতী প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। আমাকে কি করতে হবে সেটা আমি তোর কাছ থেকে শিখবো? যা, গিয়ে সবার জন্য চা বানিয়ে আন। এরপর মিনা অসহায় হয়ে রান্নাঘরে চলে যায় এবং কিছু সময় পর চা বানিয়ে সকলকে খেতে দেয়। শিল্পা কিছুটা চা খাওয়ার পর গরম চা মিনার হাতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মিনা চিৎকার করে ওঠে, কি রে, তুই কি করলি শিল্পা? আমার হাত তো পুড়ে গেল। তুমি কি চা বানাতে পারো না? চা একদম ভালো হয়নি। হ্যাঁ, শিল্পা একদম ঠিক বলেছে, আমারও চা মোটেও ভালো লাগেনি। তোমরা সবাই আমার সঙ্গে ভালো করছো না। এই গরমটা তোমাদের হাতে পড়লে বুঝতে পারবে কতটা কষ্ট হয়। আজকাল তুই অনেক বেশি কথা বলতে শিখে গেছিস দেখছি, তোকে আবার বোঝাতে হবে। পার্বতীর কথা শুনে মিনা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে পার্বতীর এক বান্ধবী সরলা তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। আরে পার্বতী, কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছো, বসো, একটু গল্প করা যাবে। এরপর পার্বতী এবং সরলা বসে বসে গল্প করতে থাকে। আচ্ছা পার্বতী, তুমি আমার ছেলের বিয়েতে এলে না কেন? আরে কি আর বলবো, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। আমার দুটো ছেলে মেয়ে আর একটা সৎ মেয়ের দেখাশোনা করতে হয়। আমার সৎ মেয়েটার জন্য শান্তিতে থাকাও মুশকিল হয়ে গেছে। সারা দিন আমি ব্যস্ত থাকি। আচ্ছা, তার মানে তোমাকে সব কাজ করতে হয়। মিনা কোনো কাজই করে না? না, সে কোনোদিন কোনো কাজই করে না। তার উপর তার পঙ্গু বাবাও সব সময় পড়ে থাকে। এদের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। পার্বতী এবং সরলা কথা বলছিল, এমন সময় মিনা হাতে চা এবং জলখাবার নিয়ে সেখানে আসে। এই নিন আন্টি, আপনি কিছু খেয়ে নিন। আরে, এই সমস্ত খাবার কি মিনা নিজের হাতে বানিয়েছে? আরে না না, আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম। মিনা শুধুমাত্র এগুলো তুলে এখানে নিয়ে এসেছে। পার্বতীর কথা শুনে মিনা আর কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করার পর সরলা বলে, আচ্ছা পার্বতী, তুমি নিজের ছেলে মেয়ের বিয়ে কবে দেবে ঠিক করেছো? কিছুই ঠিক করা হয়নি সরলা। আগেই মিনাটাকে বাড়ি থেকে বিদায় করি, তারপর নিজের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব। আমার বিজয় এখন ছোট আছে, 3-4 বছরের আগে তার বিয়ে দেওয়া যাবে না। ছেলে ছোট আছে বুঝলাম, কিন্তু আগে মেয়েদের বিয়ে দিয়ে দাও, না হলে তাদের বয়স বেড়ে যাবে। আমি খুঁজে খুঁজে অনেক ভালো বৌমা পেয়েছি। তাহলে তুমি নিজেই আমার শিল্পার জন্য একটা ভালো ছেলেও খুঁজে দাও, আর মিনার জন্য যে কোনো বেকার ছেলে হলেই চলবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তা নয় তো কি, মিনার কোথায় বিয়ে হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে মরুক বাঁচুক, আমি দেখতে যাব না। আসলে আমি নিজের ছেলের জন্য একটা ফেসবুক পেজ থেকে মেয়ে দেখেছিলাম। সেখানে ভালো আর খারাপ সব রকমেরই ছেলে মেয়ে পাওয়া যায়। কি বললে? খারাপ ছেলেও পাওয়া যায়? আরে আমি ঠিক কথাই বলছি, ভালো খারাপ গরিব ধনী সব রকমেরই ছেলে আর মেয়ে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফেসবুক পেজের নামটা হোয়াটসঅ্যাপ করে দিও। সবার আগে মিনার বিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করব। কোনো একটা ভিখিরি ছেলের সঙ্গে তাকে পাঠিয়ে দিতে পারলেই হবে। তারপর নিজের শিল্পার জন্য একটা ধনী দেখে ছেলে খুঁজবো। তুমি একদম ঠিকই বলেছো পার্বতী, আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি ছেলে পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমাকে একবার বলে দিও, আমি খুঁজে দেব। সরলা এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন ঘুমিয়েছিল, এমন সময় শিল্পা নিজের বয়ফ্রেন্ডকে ফোন করে। হ্যালো সূর্য, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি দরজা খুলছি, তুমি ধীরে ধীরে আমার রুমের ভেতরে চলে আসবে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খোলো, আমি কখন থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। এরপর শিল্পা গিয়ে বাড়ির দরজা খুলে দেয় এবং সূর্যকে নিয়ে তার রুমের ভেতরে চলে আসে। ভালো করে চেক করে নিয়েছো? কেউ জেগে নেই তো? আরে না না, কেউ জেগে নেই, তুমি দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি।
শিল্পা এই বলে রুমের দরজা বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় মিনা সেখানে চলে আসে। শিল্পা হঠাৎ মিনাকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে মিনা, তুমি এখানে কেন? এ কি শিল্পা, এত রাতে তুই একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিস? দাঁড়া, আমি মাকে এই ব্যাপারে এখনই জানাচ্ছি। মিনার এই কথা বলার সঙ্গে সঙ্গে শিল্পা এবং সূর্য তাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দে শিল্পা, তুই কেন এরকম করছিস? সূর্য, তুমি মিনাকে নিয়ে তার রুমে চলে যাও, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। আজ এই মিনাকে ভালো করেই ফাঁসাতে হবে। এটা তুই একদম ভালো করছিস না শিল্পা, আমাকে ছেড়ে দে বলছি। এরপর সূর্য মিনাকে জোর করে নিয়ে তার রুমে যায় এবং শিল্পা বাইরে থেকে দরজা বন্ধ করে চিৎকার করতে শুরু করে। শিল্পার চিৎকার শুনে শিল্পার মা এবং ভাই সেখানে চলে আসে। কি হয়েছে শিল্পা, এত রাতে চিৎকার করছিস কেন? এই দেখো মা, মিনা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে, আমি দেখতে না পেলে কেউ জানতেই পারতো না। এই ছেলের এত সাহস, আজ আমি একে মেরে ফেলবো। আরে বিজয়, এতে ছেলেটার কোনো দোষ নেই, মিনাই তাকে ডেকেছে, তাই তো সে এখানে এসেছে। আরে হ্যাঁ, আমার কোনো দোষ নেই, মিনা আমাকে না ডাকলে আমি আসতাম না। এই খারাপ মেয়ের জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের কপাল ভালো যে কেউ জানতে পারেনি, না হলে আজ সবাই আমাদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো। আজ এই মেয়েটাকে আমি মেরেই ফেলবো। মা, আমি সত্যি কথা বলছি, আমার এতে কোনো দোষ নেই। শিল্পা ছেলেটাকে বাড়িতে ডেকেছিল, আমি এই ছেলেকে চিনিই না। একে তো আমাদের পরিবারের মান সম্মান খারাপ করেছিস, তার উপর আবার আমার মেয়ের নামে মিথ্যা দোষ চাপানো হচ্ছে। এবারে তোকে মেরে শেষ করে ফেলতে ইচ্ছা করছে। পার্বতী এই বলে একটি লাঠি হাতে নিয়ে মিনাকে মারতে শুরু করে। এরপর মিনা কান্নাকাটি করতে করতে তার বাবার কাছে আসে। পার্বতীও পেছন পেছন অজয়ের রুমে চলে আসে। বাবা, আমি কিচ্ছু করিনি, সেই ছেলেটা শিল্পার সঙ্গে দেখা করতে এসেছিল, শিল্পা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে কি হয়েছে পার্বতী, তুমি মিনাকে মারছো কেন? তোমার মেয়ে মিথ্যা কথা বলছে। নিজে ধরা পড়ে যাওয়ার পর আমার শিল্পার নামে দোষ চাপানোর চেষ্টা করছে। আমার মিনা এরকম মেয়ে নয়, সে কখনো এসব কাজ করতে পারে না। এই মেয়েটাকে বেশি দিন পর্যন্ত আমাদের বাড়িতে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি এর মতো কোনো খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মিনাকে তাড়াতে হবে। এরপর পার্বতী এবং তার ছেলে মেয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সকলের চলে যাওয়ার পর মিনা তার বাবার পাশে বসেই কান্নাকাটি করতে থাকে। মিনা, এরা সকলে মিলে তোর উপর অত্যাচার করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমাকে ক্ষমা করে দে মিনা, এসব আমার জন্য হয়েছে। বাবা, এতে তোমার কোনো দোষ নেই, আমার কপালটাই খারাপ। তুই চিন্তা করিস না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। এবার তুই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। এরপর মিনা নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটি পার্কে আসে। সেদিন কত আনন্দ হয়েছিল, তাই না সূর্য? আমরা মিনাকে ভালোভাবে জব্দ করেছিলাম। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তোমার ভাই আমাকে মারতে যাচ্ছিল, কিন্তু তোমার জন্য আমি বেঁচে গেলাম। আরে সূর্য, তুমি আমার বয়ফ্রেন্ড, তোমাকে আমি কখনোই মার খেতে দেব না। আচ্ছা শিল্পা, আমাদের রিলেশনশিপের অনেক দিন হয়ে গেছে, ভাবছি এবার আমরা বিয়ে করে নেব। আমি নিজের বাড়িতে কথা বলে নিচ্ছি, তুমিও কথা বলে নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? কি হলো শিল্পা, বিয়ের কথা শুনে তুমি অবাক হয়ে গেলে কেন? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি তোমার সঙ্গে মজা করতে যাব কেন? তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করছিলাম। শিল্পা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এরকম করে বলো না। আমাদের 3 বছরের সম্পর্ক, তুমি এভাবে বিয়ের জন্য বারণ করছো কেন? বললাম তো, তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। রিলেশনের প্রথমেই আমি ভেবে নিয়েছিলাম তোমাকে আমি বিয়ে করব না। সূর্য, আজ থেকে আমি আমাদের সম্পর্ক শেষ করলাম, আমাকে আর ফোন করার চেষ্টাও করবে না। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন পার্বতী এবং শিল্পা যখন হলরুমে বসেছিল,
এমন সময় পার্বতী তার মেয়েকে মোবাইলে কিছু দেখায়। আরে শিল্পা, দেখ তো এই ছেলেটা কেমন হবে। কই দেখি। আরে মা, এই ছেলেটা মাত্র 12 ক্লাস পর্যন্ত পড়েছে, তাছাড়া মাসে 10,000 টাকা মাত্র ইনকাম করে। আজকাল 10,000 টাকায় কিছুই হয় না। তাতে আমাদের কি? মিনার জন্য আমি এরকম ছেলেই চাইছিলাম। আমি চাই না সে সুখে থাকুক, তার জন্য এই ছেলেটাই সব থেকে ভালো হবে। তুমি একদম ঠিকই বলেছো মা। তাড়াতাড়ি তুমি পাত্রপক্ষের সঙ্গে বিয়ের কথা বলে নিও। মিনা এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদেয় হবে, আমি তত তাড়াতাড়ি শান্তি পাবো। হ্যাঁ, এই ছেলের সঙ্গে মিনার কথা ফাইনাল করার পর তোর জন্য একটা ভালো পাত্র দেখব। তারপর একসঙ্গেই দুজনের বিয়ে দিয়ে দেব, খরচ বেঁচে যাবে। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ কেউ জোরে জোরে দরজা নক করতে থাকায় সকলে নিজের নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে বিজয়, এত রাতে আমাদের দরজাকে ধাক্কা দিচ্ছে। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই মিনার সেই পুরানো প্রেমিক। তুই গিয়ে একটু দেখ তো। এরপর পার্বতী এবং বিজয় হাতে একটি লাঠি নিয়ে দরজা খোলে এবং দরজার বাইরে সূর্যকে দেখতে পেয়ে খুব মারধর করে। বিজয়, তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। এই ছেলেটাকে পুলিশের হাতে দিতে হবে। না না, পুলিশকে ডাকতে হবে না, আমি চলে যাব। যাওয়ার সময় তোর প্রেমিকা মিনাকে সঙ্গে নিয়ে যা। সেই নির্লজ্জ মেয়েটার জন্য তোকে বারবার এখানে আসতে হবে না। আমি মিনার জন্য এখানে আসিনি, আমি শিল্পার জন্য এসেছি। সেদিনও আমি শিল্পার জন্যই এসেছিলাম। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের কথা শুনছো কেন? তাড়াতাড়ি একে এখান থেকে তাড়িয়ে দাও। ছেলেটার নাম যে সূর্য, শিল্পা এটা কিভাবে জানলো? ধোকাবাজ মেয়ে কোথাকার! সেদিন তুমি আমাকে মিনার বয়ফ্রেন্ড বানিয়ে সকলের সামনে খারাপ করে দিলে। এত বছরের সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিলে। এসব মিথ্যা কথা। ছেলেটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তোমরা কেউ তার কথায় বিশ্বাস করবে না। মিথ্যে কথা তুই বলছিস শিল্পা, ছেলেটা সত্যি কথা বলছে। তুই আয়নায় গিয়ে নিজের চেহারা দেখ, মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আসল দোষী তুই। মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই রাতেও ছেলেটা শিল্পার সঙ্গেই দেখা করতে এসেছিল। মিনা একদম ঠিক বলছে। এবার এখান থেকে চলে যা। আজকের পর থেকে এখানে আসতে হবে না। আমি নিজের মেয়েকে সামলে নেব। পার্বতীর কথা শুনে সূর্য সেখান থেকে চলে যায়। এরপর সকলে হল রুমে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মা, তুমি দেখলে তো শিল্পা কিরকম মেয়ে? তুই চুপ কর। নিজের বোনের ব্যাপারে এরকম করে বলিস না। কেউ শুনলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ। বিজয়ের মাথায় একদম বুদ্ধি নেই। আমি এতদিন থেকে মিনা দিদিকে খারাপ মনে করছিলাম। আমি জানতাম না যে শিল্পা এত খারাপ মেয়ে। তুই এরকম করে বলছিস কেন? শিল্পা তোর নিজের বোন আর মিনা তোর সৎ বোন। মা, এটা নিজের বোন এবং সৎ বোনের ব্যাপার নয়। কে ভুল করেছে এখন তার ব্যাপারে কথা হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আমি ছেলেটাকে চিনি না। আমাকে ক্ষমা করে দাও মিনা দিদি, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। মা এবং শিল্পার কথা শুনে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এবার আমি বুঝতে পেরে গেছি যে তুমি খুব ভালো। বিজয়, অনেক রাত হয়ে গেছে, এবার যা, গিয়ে ঘুমিয়ে পড়। তোদের সৎ ভাই বোনের ভালোবাসা দেখে আমি নিজের ঘুমটা খারাপ করতে চাই না। পার্বতী এই বলে শিল্পার সঙ্গে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অজয় বাবু যখন নিজের রুমে হুইল চেয়ারে বসেছিল, এমন সময় মিনা তার কাছে আসে। বাবা, আজ আমি অনেক খুশি। বিজয় আমার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং পার্বতী নিজের মেয়ে শিল্পার জন্য একটি ভালো ছেলের খোঁজ করে। অজয়, মেয়েদের বিয়েতে আর দেরি করা ঠিক হবে না। শিল্পার জন্য আর মিনার জন্য পাত্র দেখা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি তাদের বিয়ে দিতে চাই। ছেলে কি করে, কোথায় থাকে, এসব কিছু না জানিয়ে সরাসরি বিয়ের কথা বলছো কেন? মিনার জন্য যে ছেলে দেখা হয়েছিল তার ব্যাপারে তোমাকে আগেই বলেছিলাম। ছেলেটা চাষবাসের কাজ করে আর মাস গেলে 10,000 টাকা পায়। আমি তোমাকে আগেই বলেছিলাম সেই ছেলেটার সঙ্গে মিনার বিয়ে দিও না। আজকাল 10,000 টাকায় কিছু হয় না। বাবা একদম ঠিক বলছে, ছেলেটার মাইনে অনেক কম। এত কম টাকায় মিনা কিভাবে সংসার করবে? বিজয়, তুই বাড়ির ছোট ছেলে, তোকে এসব ব্যাপারে কোনো কথা বলতে হবে না।
মা, আমার জন্য কিরকম ছেলে দেখেছো? তোর জন্য আমি বিজনেসম্যান ছেলে পছন্দ করেছি শিল্পা। ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে, অনেক বড় বাড়িতে থাকে। ছেলেটার নাম বিক্রম। পার্বতী, দুই মেয়ের মধ্যে এরকম পার্থক্য করা ঠিক নয়। ঈশ্বর উপর থেকে সবকিছু দেখতে পাচ্ছেন। তুমি চুপ করো তো অজয়। ঈশ্বর যখন দেখতে পাচ্ছে তাহলে তাকে দেখতে দাও, আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। মা, এটা তুমি ঠিক করছো না। শিল্পার মতো মিনার জন্যও ভালো ছেলে দেখা দরকার ছিল। তোকে বেশি লিডার হতে হবে না, যা গিয়ে নিজের কাজ কর তো। মায়ের কথা শুনে বিজয় রাগ করে সেখান থেকে চলে যায়। মিনা তার সৎ মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পর রমেশ নামের এক গরিব ছেলে তার মা আরতি দেবীর সঙ্গে মিনাদের বাড়িতে আসে। পার্বতী তাদেরকে হল রুমে বসিয়ে চা এবং বিস্কুট খেতে দেয়। পার্বতী দিদি, আপনাদের বাড়িতে এসে আমাদের খুব লজ্জা করছে। আপনারা এত ধনী মানুষ হয়ে আমাদের মতো গরিবদের বাড়িতে নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইছেন। আরে, এতে লজ্জা পাওয়ার আবার কি আছে? আপনারা গরিব তো তাতে কি হয়েছে? আপনাদের পরিবার অনেক ভালো, তাই আমি এই পরিবারেই নিজের বড় মেয়ের বিয়ে দিতে চেয়েছি। সত্যি পার্বতী দেবী, আপনার চিন্তা ভাবনা অনেক মহান। পার্বতী যখন ছেলের মায়ের সঙ্গে কথা বলছিল এমন সময় মিনা সেখানে চলে আসে। মিনাকে দেখেই ছেলে রমেশ এবং তার মাও তাকে পছন্দ করে ফেলে। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার মেয়েকে একবার জিজ্ঞাসা করে নিন যে সে আমার ছেলেকে পছন্দ করেছে তো। আরে না না, তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। মিনা আমাকে আগেই বলে দিয়েছিল আমি যেখানে তার বিয়ে দেব সে সেখানেই বিয়ে করবে। পার্বতী রমেশের সঙ্গে মিনার বিয়ে ঠিক করে দেয়। এরপর রমেশ এবং তার মা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর শিল্পা পার্বতীকে বলে, সত্যি মা, তুমি তাদের সামনে খুব ভালো অ্যাক্টিং করেছো। তারা ভাবলো তুমি মিনাকে অনেক ভালোবাসো। আমার অ্যাক্টিং এর ব্যাপারে তুই এখনো ভালো করে জানিস না শিল্পা। বিয়ের আগে থাকতে আমি খুব ভালো অ্যাক্টিং করি। কয়েকদিন পর শিল্পাকে দেখার জন্য বিক্রম তার মা লতার সঙ্গে বাড়িতে আসে। পার্বতী তাদের জন্য নানা রকমের খাবার বানায়। আরে পার্বতী দিদি, আপনি আমাদের জন্য এত রকমের খাবার বানাতে গেলেন কেন? আপনি আমার মেয়ের হবু শাশুড়ি, আপনার জন্য এতটুকু না করলে হয়? আরে এখন শাশুড়ি হলাম কোথায়? আগে বিক্রম আপনার মেয়ের সঙ্গে দেখা করে নিক, তারপর দেখা যাবে। আমার শিল্পা অনেক ভালো মেয়ে, তাকে দেখা মাত্র বিক্রমের পছন্দ হয়ে যাবে। আপনার কথা শুনে আমরা বিয়ে ঠিক করব না। আগে আপনার মেয়েকে আসতে দিন, তাকে দেখার পরেই আমরা ভেবে দেখব সে ভালো মেয়ে নাকি খারাপ মেয়ে। বিক্রমের মায়ের কথা শুনে পার্বতী চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর শিল্পা তৈরি হয়ে সেখানে আসে। শিল্পাকে দেখার পর বিক্রম অনেক খুশি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আপনার মেয়ে শিল্পা? কি রে বিক্রম, মেয়েটাকে তোর কেমন লাগলো? আমার মেয়েটাকে পছন্দ হয়েছে মা। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। পার্বতী দিদি, আপনার কপাল অনেক ভালো। আমার ছেলে প্রথম দেখাতেই শিল্পাকে পছন্দ করে নিয়েছে। এবার তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। কয়েকদিন পর পার্বতী দেবী পণ্ডিত মশাইয়ের সাহায্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলে এবং 2 মাস পর খুব ধুমধাম করে শিল্পা এবং বিক্রমের বিয়ে হয়। একই মণ্ডপে মিনা এবং রমেশেরও বিয়ে হয়ে যায়। বিয়ের পর মিনা এবং শিল্পা নিজের নিজের শ্বশুর বাড়ি চলে যায়। শিল্পার শ্বশুর বাড়ি খুব সুন্দর ছিল। অপরদিকে মিনার শ্বশুর বাড়ি অনেক ছোট এবং পুরানো ছিল। মিনা শ্বশুর বাড়িতে পৌঁছালেই তার শাশুড়ি পূজার থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়ায়। আরে বৌমা, এসো, আজ থেকে এই বাড়িটা তোমার। যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবে, আমরা তোমার কোনো রকমেরই কষ্ট হতে দেব না। আমার শাশুড়ি আর স্বামী কত ভালো মানুষ, আমার সঙ্গে কত ভালোভাবে বিহেভ করছে। মিনার শাশুড়ি খুব ভালোভাবে তার গৃহ প্রবেশ করায়। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে অনেক লোকের ভিড় ছিল এবং গান বাজনাও চলছিল। আরে মা, তাড়াতাড়ি আমাদের গৃহপ্রবেশের কাজ শেষ করো। আর কতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো? তুই চুপ করে দাঁড়িয়ে থাক। আমার একমাত্র ছেলের বিয়ে হয়েছে, আগে ভালোভাবে নাচ গান হবে, তারপর গৃহপ্রবেশ।
আশেপাশের লোকেরা দেখুক কত ধুমধাম করে আমার ছেলের বিয়ে দিয়েছি। বিক্রম, আমার অনেক টায়ার্ড লাগছে, মাকে বলো না তাড়াতাড়ি গৃহপ্রবেশ করাতে, আমি রুমে গিয়ে একটু রেস্ট করব। আরে শিল্পা, তুমি দেখতে পাচ্ছ না মা কত হ্যাপি আছে? তুমি একটু অপেক্ষা করো, কিছু সময়ের মধ্যে গৃহপ্রবেশ হয়ে যাবে। বিক্রমের কথা শুনে শিল্পা বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে। এভাবেই আরো 30 মিনিট কেটে যায়, কিন্তু বিক্রমের মা তখনও নাচ গান নিয়েই ব্যস্ত। বিক্রম, এবার আমার খুব রাগ ধরে যাচ্ছে, মাকে তাড়াতাড়ি গৃহপ্রবেশ শেষ করতে বলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে মা, আর কত সময় লাগবে? আমরা কতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো? বিক্রম, আমি দেখতে পাচ্ছি এই শিল্পা তোকে অর্ডার দেওয়ার চেষ্টা করছে। এই বাড়িতে প্রবেশ করার আগেই আমার ছেলেকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করছে। অনেক হয়েছে, আর আমি গৃহপ্রবেশ করাবো না, তোরা এমনি এমনি বাড়ির ভেতরে চলে আসতে পারিস। মা, তুমি রাগ করছো কেন? এভাবে রাগ করো না। মা, আপনার কোনো ভুল হয়েছে, আমি বিক্রমকে আপনার বিরুদ্ধে কিছুই বলিনি। মিথ্যে কথা বলিস না শিল্পা, তুই কি মনে করেছিস আমি শুধু নাচ গান করাই ব্যস্ত ছিলাম? নাচ গান করার সাথে সাথে আমি তোর উপরে ভালো করেই লক্ষ্য রেখেছিলাম। আমি দেখেছি তুই আমার ছেলেকে অনেক কিছু বলে আমার বিরুদ্ধে করার চেষ্টা করেছিলি। আরে মা, এবার রাগ না করে আমাদের গৃহপ্রবেশ করাও। বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি। এরপর লতা ছেলে বৌমায়ের গৃহপ্রবেশ করায়। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিকে মিনা শ্বশুর বাড়িতে গিয়েও মায়ের বাড়ির মতোই পরিশ্রম করতে থাকে। মিনাকে বেশি পরিশ্রম করতে হতো না, কারণ তার শাশুড়ি আরতি বাড়ির কাজে তাকে সাহায্য করত। এরই সঙ্গে আরতি এবং রমেশ খুব ভালোভাবে মিনার খেয়ালও রাখত। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে সবকিছুই বিপরীত ছিল। বিক্রম সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকত এবং শিল্পার শাশুড়ি লতা অনেক চালাক মহিলা ছিল। আরে, তুই কি বাড়ির কাজ করতে পারিস না? তোর রান্না একদম ভালো হয়নি। মা, আমি আগে কোনোদিনও রান্না করিনি, শ্বশুর বাড়ি আসার পর থেকে আমাকে রান্নার কাজ করতে হচ্ছে। আমি তো ভেবেছিলাম এখানে রান্নার জন্য চাকর আছে। আরে, রান্নার জন্য আবার কেউ চাকর রাখে নাকি? রান্নার কাজ বাড়ির বউদেরকেই করতে হয়। ঠিক আছে, তাহলে আমি ধীরে ধীরে শিখে নেব। আপনি আমাকে রান্না শেখাতে সাহায্য করে দেবেন। আমি কেন তোকে রান্না শেখাতে যাব? ইউটিউব দেখে রান্নাটা শিখে নিবি, আর কোনো জায়গায় অসুবিধে হলে নিজের মাকে বলবি, সে যেন ভালোভাবে শিখিয়ে দেয়। আমাকে যাতে শ্বশুর বাড়িতে কাজ না করতে হয়, তাই মা আমাকে ধনী বাড়িতে বিয়ে দিয়েছিল। মা জানতো না যে আমাকে এখানে এসে কত কাজ করতে হবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমরা তোমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছি? গরিব ঘরের মেয়েকে বউ করলে এটাই হয়। মা, আপনি আমার মায়ের বাড়ির ব্যাপারে এরকম করে বলছেন কেন? আমার সঙ্গে বেশি তর্ক করার চেষ্টা করবে না, বাড়ির অনেক কাজ পড়ে আছে, যাও সেগুলো আগে শেষ করো। শাশুড়ির কথা শুনে শিল্পা বাড়ির কাজ করতে শুরু করে দেয়। এরপর সেদিন রাতের বেলা সমস্ত কাজ শেষ করার পর শিল্পা বিক্রমের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিল। বিক্রম রাতে অনেক দেরি করে বাড়ি ফেরে। বিক্রম, তুমি আমাকে একদম টাইম দিচ্ছ না। আরে শিল্পা, অফিসে কাজের একটু চাপ আছে, কয়েকদিন একটু দেরি হবে। আমাদের যে নতুন বিয়ে হয়েছে সেটা তুমি জানো না? তোমার কাছে যখন সময় ছিল না, তাহলে বিয়ে করতে গিয়েছিলে কেন? তুমি জানো না নতুন বউকে বেশি বেশি টাইম দিতে হয়? শিল্পা, তুমি রেগে যাচ্ছ কেন? এটা ঠিক যে আমি দেরি করে বাড়ি ফিরি, কিন্তু অফিসে থাকা অবস্থায় আমি বারবার তোমাকে ফোন করি। ফোন করলে সব কাজ শেষ হয়ে যায় না বিক্রম। তুমি অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে ঘুমানোর জন্য চলে যাও। আমি তোমার সঙ্গে কোনো রকম কথাই বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন আমি জেগে আছি, বলো কি কথা বলবে। না, আমার আর কোনো কথা নেই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি চিন্তা করো না শিল্পা, মাত্র 1 মাসের ব্যাপার, 1 মাসের মধ্যে কাজের চাপ কম হয়ে যাবে, তারপর আমি ভালোভাবে তোমাকে টাইম দিতে পারবো। বিক্রম শিল্পাকে এই বলে ঘুমিয়ে পড়ে। এরপর শিল্পা বসে বসে তার ফোন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। ফোন দেখতে দেখতে শিল্পার তার পুরানো বয়ফ্রেন্ড সূর্যের কথা মনে পড়ে। সূর্য বিক্রমের থেকে অনেক ভালো ছিল, সে আমার কত ভালোভাবে খেয়াল রাখতো। শিল্পা এই সমস্ত কথা ভাবতে ভাবতে ইনস্টাগ্রাম খুলে সূর্যকে ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এরপর আরো 2 দিন কেটে যায়। অপরদিকে মিনার শ্বশুর বাড়িতে মিনা যখন বসেছিল, এমন সময় রমেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার রমেশ, আজকাল তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে বাড়ি ফিরছো কেন? কি আর বলবো মিনা,
আজকাল চাষবাসের কাজ অনেক বেশি থাকে, সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে যাই। তাহলে তুমি চাষবাসের কাজ ছেড়ে দিচ্ছ না কেন? এই কাজ ছাড়া আমি অন্য কিছু পারি না মিনা। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছিলাম, তাই বেশি পড়াশোনা করতে পারিনি। তারপর থেকে আমি শুধু চাষবাসের কাজ শিখেছি। তুমি এত পরিশ্রম করো, এটা দেখে আমার একদম ভালো লাগে না। তুমি চাষবাসের কাজ ছেড়ে দাও, আমরা অন্য কোনো কাজ শুরু করব। আমি তোমার কথা বুঝতে পারছি মিনা, কিন্তু কি আর করা যাবে। এইসব নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না রমেশ, আমরা দুজনে মিলে কিছু একটা করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি জানি তুমি কোনো কাজ পছন্দ করলে সেই কাজে আমরা সফল হবই। এরপর মিনা নতুন কোনো কাজের ব্যাপারে ভাবতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মিনার শাশুড়ি এবং স্বামী যখন বসেছিল, এমন সময় মিনা তাদের কাছে আসে। আচ্ছা মা, আমরা যদি বাড়ি থেকে মিষ্টি বিক্রি করার ব্যবসা করি তাহলে কেমন হয়? আমি খুব ভালো মিষ্টি বানাতে পারি। খুব ভালো আইডিয়া, কিন্তু এটা করা কি ঠিক হবে? আরে মা, মিনা যখন বলছে তাহলে একবার চেষ্টা করে দেখা যাক। আমার বিশ্বাস মিনার বানানো মিষ্টি অনেক ফেমাস হবে। এরপর থেকে মিনা তার শাশুড়ি এবং স্বামীর সহযোগিতায় মিষ্টি বানাতে শুরু করে দেয়। মিনার শাশুড়ি আশেপাশের সকল মানুষদেরকে তার বানানো মিষ্টির কথা জানিয়ে দেয়। ধীরে ধীরে প্রতিবেশীরা মিনার বানানো মিষ্টি কিনতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই অনেক মানুষ তাদের থেকে মিষ্টি কিনতে শুরু করে দেয়। মা, দেখলেন তো আজকাল আমাদের অনেক মিষ্টি বিক্রি হয়। তুমি একদম ঠিকই বলেছো বৌমা, আমাদের মিষ্টির কাস্টমার অনেক বেশি হয়ে গেছে। প্রত্যেকদিন কত কত অর্ডার পাওয়া যাচ্ছে। মা একদম ঠিক বলছে মিনা, তোমার কথা শুনে মিষ্টির ব্যবসা করে অনেক লাভ হয়েছে। চাষবাস করে আমি কোনোদিন এত টাকা রোজগার করতে পারতাম না। এভাবেই মিনার বানানো মিষ্টি অনেক ফেমাস হয়ে যায় এবং ধীরে ধীরে তারা একটি মিষ্টির দোকান শুরু করে ফেলে। দোকান বানানোর পর থেকে তাদের ইনকাম আরো বেশি বেড়ে যায়। এরকমই একদিন মিনা তার মায়ের বাড়িতে আসে। মিনার বাবা অজয় এবং সৎ ভাই বিজয় তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সৎ মা পার্বতী একটুও খুশি হয় না। মিনা কিছু সময় পর্যন্ত সেখানে থাকার পর শ্বশুর বাড়িতে ফিরে আসে। পরের দিন রমেশ যখন বাড়িতে ছিল, এমন সময় মিনা তাকে বলে, রমেশ, আমাকে মার্কেট থেকে কয়েকটা জিনিস আনতে হবে, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি তোমার সঙ্গে চলে গেলে দোকানের খেয়াল কে রাখবে? তুমি গিয়ে যা লাগবে নিয়ে এসো, আমি দোকানে আছি। এরপর মিনা দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মিনা যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় সে দেখে একটি গাড়িতে শিল্পা তার পুরানো বয়ফ্রেন্ড সূর্যের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। গাড়ির ভেতর থেকে শিল্পাও মিনাকে দেখে ফেলে এবং খুব ভয় পেয়ে যায়। এরপর মিনা মার্কেট থেকে কিছু জিনিস কেনার পর বাড়ি ফিরে আসে। সেদিন সন্ধ্যাবেলায় মিনা শিল্পাকে ফোন করে। হ্যালো, কি হয়েছে মিনা? তুমি আমাকে ফোন করেছো কেন? তুই ভালো করেই জানিস আমি তোকে কেন ফোন করেছি। শিল্পা, তোর বিয়ে হয়ে গেছে, তুই আবার সূর্যের সঙ্গে দেখা করা শুরু করেছিস কেন? তাহলে আমি কি করব? বিক্রমের কাছে আমার জন্য সময় নেই, আর আমার শাশুড়িও আমার সাথে ভালোভাবে কথা বলে না। তার মানে এটা নয় যে তুই নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা করা শুরু করে দিবি। তুই বিক্রমকে বোঝানোর চেষ্টা কর। আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না মিনা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। শিল্পা এই বলে ফোন কেটে দেয়। অপরদিকে মিনা শিল্পাকে নিয়ে চিন্তা করতে শুরু করে এবং তার ব্যাপারে কথা বলার জন্য নিজের মায়ের বাড়িতে আসে। পার্বতী মিনাকে দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড রেগে যায়। কি হয়েছে? তুই আবার এখানে কি করতে এসেছিস? মা, আমি তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা বলতে চাই। আমি তোর সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাই না। নিজের বাবার সঙ্গে গিয়ে কথা বল, যা এখান থেকে। মা, বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলা ঠিক হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কি কথা? তাড়াতাড়ি বল আর এখান থেকে যা। শিল্পা আবার সূর্যের সঙ্গে কথা বলা শুরু করেছে। আমি তাকে বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। মা, তুমি শিল্পাকে বোঝানোর চেষ্টা করো। তোকে শিল্পাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না, চিন্তা করার জন্য আমি আছি। এবারে যা এখান থেকে। পার্বতীর মুখে এরকম কথা শুনে মিনা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। মিনার চলে যাওয়ার পর পার্বতী শিল্পাকে ফোন করে এবং মিনার কথাগুলো তাকে জানায়। আরে মা, মিনা তোমাকে মিথ্যা কথা বলেছে।
তুমি তার কথাই শুধু শুধুই চিন্তা করছো। শিল্পা এই বলে ফোন কেটে দেয়। সেদিন রাতের বেলায় বিক্রম নেশা করে বাড়ি ফেরে। বিক্রমের ব্যবসায় অনেক লস হওয়ায় সে অনেক চিন্তিত হয়ে পড়েছিল। বিক্রমকে চিন্তিত অবস্থায় দেখে তার মা লতা বলে, বাবা বিক্রম, তোকে এরকম চিন্তিত অবস্থায় দেখতে ভালো লাগছে না, নিজে একটু ভালো করে খেয়াল রাখ। আজ তুমি আবার নেশা করে বাড়ি ফিরেছো? আমি আর কি করব শিল্পা, বিজনেসে অনেক লস হয়েছে, চারিদিকে আমার অনেক ঋণ হয়ে গেছে। এরকম বিজনেস করে কি লাভ? তুমি ভালো করে বিজনেসটাও করতে পারছো না, আর তোমার সংসারও সামলাতে পারছো না। আমার মনে হচ্ছে তুমি ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলবে। এরকম করে বলো না শিল্পা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা কোনো ভালোবাসা নয় বিক্রম, তুমি সবসময় নেশা করে নিজের ব্যবসা নিয়েই পড়ে থাকো, আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। বৌমা, তুমি বিক্রমের সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? বিক্রম তো এমনিতেই অনেক টেনশনে রয়েছে। মা, এই সবকিছু আপনার জন্যই হয়েছে। আপনি নিজের ছেলেকেও ভালোভাবে সামলাতে পারেননি, আর আমার দিকেও লক্ষ্য রাখেননি। তুমি তো বিক্রমের স্ত্রী, তোমাকেও বিক্রমের খেয়াল রাখা দরকার। বিক্রম কিভাবে নিজের নেশা ছাড়বে এসব দিকে ভালো করে লক্ষ্য রাখা দরকার। সবসময় টাকার পেছনে ছোটাছুটি করতো, আমার দিকে একটুও লক্ষ্য রাখতো না, এসব তো হওয়ারই ছিল। বৌমা, তুমি এরকম করছো কেন? বিক্রমের বিজনেস এখন অনেক খারাপ চলছে, ধীরে ধীরে আমরা গরিব হয়ে যাচ্ছি। তাই তো আপনি আমার সঙ্গে ভালোভাবে কথা বলছেন। এতদিন আপনি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছেন। শিল্পা এভাবেই শাশুড়ির সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে বিক্রম দুঃখী হয়ে সেখানেই বসে থাকে। অনেক দিন থেকে ব্যবসায় লস হওয়ার কারণে বিক্রম ডিপ্রেশনে চলে গিয়েছিল। শিল্পা বিক্রমের দিকে তাকায় এবং কিছু ভাবতে শুরু করে। এদের অবস্থা এখন ভালো নেই, এরা নিজেও ভিখারি হয়ে যাবে, আর এদের সঙ্গে সঙ্গে আমাকেও বিপদে পড়তে হবে। তাড়াতাড়ি সূর্যের সঙ্গে পালিয়ে যেতে হবে। এরপর থেকে শিল্পা বিক্রমের সঙ্গে ভালোভাবে কথা বলতো না এবং তার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। বিক্রম একইভাবে প্রত্যেক দিনই নেশা করে বাড়ি ফিরত। এরকমই একদিন। শিল্পা, কি হয়েছে? তুমি সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকো কেন? আমাকে একদম টাইম দিচ্ছ না কেন? এখন তোমার প্রবলেম হচ্ছে কেন? যখন আমি তোমাকে টাইম দেওয়ার কথা বলতাম তখন তুমি আমার কোনো কথা শুনেছিলে? শিল্পা, এই অবস্থায় তোমাকে আমার পাশে প্রয়োজন, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। তুমি কি আমার অবস্থা দেখতে পাচ্ছ না? এই অবস্থায় তোমার সাপোর্ট পেলে আমি আবার কাজ করার শক্তি ফিরে পাবো। আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। এতদিন তুমি আমাকে নিয়ে চিন্তা করনি, তাই আমিও তোমাকে নিয়ে ভাবতে পারবো না। প্লিজ এরকম করে বলো না। এই অবস্থায় তুমি আমাকে না সামলালে কে সামলাবে? যাও নিজের মাকে গিয়ে বলো, আগে যখন অবস্থা ভালো ছিল তখন তোমার মাও আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, তাই আমি তোমাদের দুজনের জন্য কিছুই করতে পারবো না। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর বিক্রম মিনার সঙ্গে দেখা করার জন্য তার মিষ্টির দোকানে পৌঁছায়। সেখানে মিনার স্বামী রমেশও উপস্থিত ছিল। আরে বিক্রম, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? আরে বিক্রম, এসো। কি হয়েছে? তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে কেন? আসলে আমি শিল্পার ব্যাপারে কথা বলার জন্য এসেছি। জানি না শিল্পার কি হয়ে গেছে। বেশ কিছু দিন থেকে আমার বিজনেসে অনেক লস হচ্ছে এবং সব জায়গায় আমার ঋণ হয়ে গেছে। কিন্তু এরকম অবস্থায় শিল্পা আমার পাশে থাকার পরিবর্তে আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলছে না। তুমি চিন্তা করো না বিক্রম, আমি শিল্পাকে বোঝাবো। শুনেছি তুমিও অনেক বেশি ড্রিঙ্ক করো, তাই তোমাকেও নিজেকে সামলাতে হবে। মিনা একদম ঠিক বলছে বিক্রম। সবসময় নেশা করে থাকলে সমস্যার সমাধান হবে না, এরকম করলে তোমার সমস্যাগুলো আরো বেড়ে যাবে। হ্যাঁ আমি জানি রমেশ, তাই কয়েকদিন থেকে আমি নেশা করা বন্ধ করে দিয়েছি। আমি আর ড্রিঙ্ক করি না। এসবের পরেও শিল্পা আমার কাছে আসছে না। তুমি চিন্তা করো না, আমি শিল্পাকে বোঝাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু এই ব্যাপারে কথা বলার জন্য এসেছিলাম। আমি শিল্পার সঙ্গে সম্পর্ক শেষ করতে চাই না। তোমরা তার সঙ্গে একটু কথা বলে সবকিছু ঠিক করার চেষ্টা করো। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। মিনা ভালোভাবেই জানতো শিল্পা কেন বিক্রমের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু মিনা বিক্রমকে এই ব্যাপারে কিছুই জানায় না। মিনা, তুমি শিল্পার সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করো শিল্পা কেন এরকম করছে। হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলবো। এবারে এসব বন্ধ করে দেওয়া দরকার। এসব বন্ধ করে দেওয়া দরকার মানে? তুমি কোন জিনিসের কথা বলছো? মিনা তার স্বামীর উপর বিশ্বাস করত,
তাই সে তাকে শিল্পার ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দেয়। সবকিছু শোনার পর রমেশ বলে, এটা তো খুব খারাপ কথা, শিল্পা তো বিক্রমকে ধোকা দিচ্ছে। হ্যাঁ আমি জানি, আমি আবার শিল্পার সঙ্গে কথা বলার জন্য তার বাড়ি যাব, তাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তুমি আজকেই চলে যাও। মিনা শিল্পার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ভাবছিল, এমন সময় তার কাছে বিক্রমের ফোন আসে। মিনা, শিল্পার ফোন লাগছে না, সন্ধে হতে চলেছে, এখন পর্যন্ত সে বাড়ি ফেরেনি, জানি না তার কি হলো। তুমি কি জানো সে কোথায় যেতে পারে? প্লিজ কিছু একটা করো, আমার অনেক চিন্তা হচ্ছে। এটা কিভাবে হতে পারে? তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। কি হয়েছে মিনা? বিক্রম কি বলল? শিল্পার খোঁজ পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, হয়তো আমি জানি সে কোথায় যেতে পারে। এরপর মিনা রমেশকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। রমেশ, সেদিন আমি এই রাস্তাতেই শিল্পাকে সূর্যের সঙ্গে দেখেছিলাম, দেখো ওই বাড়ির বাইরে একটা গাড়িও রাখা আছে, শিল্পা এই গাড়ি করেই সেদিন সূর্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। চলো আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি। না না, এভাবে যাওয়াটা ঠিক হবে না, পুলিশকে খবর দেওয়া দরকার। এরপর রমেশ পুলিশকে খবর দিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই দুজন পুলিশ সেখানে চলে আসে এবং সেই বাড়ির দরজা নক করতে শুরু করে। বেশ কিছু সময় পর্যন্ত কেউ দরজা না খোলায় পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সকলে বাড়ির ভেতরে গিয়ে দেখে শিল্পা অজ্ঞান অবস্থায় একটি চেয়ারে বসে রয়েছে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। অপরদিকে সূর্য হাতে একটি ব্যাগ নিয়ে সেখান থেকে পালানোর ব্যবস্থা করছে। হঠাৎ পুলিশকে দেখে সূর্য অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর পুলিশ সূর্যকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। সূর্য আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু তারপরেও তুমি আমার প্রাণ বাঁচালে, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। তুই যে ঠিক আছিস এটাই অনেক, আজ অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। আমার বোকামির জন্যই এসব কিছু হয়েছে, সূর্যের জন্য আমি নিজের স্বামীকেও ধোকা দিয়েছি। বিক্রম এই ব্যাপারে জানতে পারলে আমাকে অনেক খারাপ ভাববে। চিন্তা করিস না শিল্পা, আমরা বিক্রমকে এই ব্যাপারে কিছুই জানাইনি, আমরা তাকে এই ব্যাপারে কিছু বলবোও না, কিন্তু তোকে একটা প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুই কোনোদিনও এরকম কাজ করবি না। আমি তোমাকে প্রমিস করছি মিনা, আমি আর কোনোদিনও এরকম কিছুই করব না। বিক্রম অনেক ভালো মানুষ, আমি কোনোদিনও তাকে ধোকা দেব না। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি বাড়ি চল, বিক্রম তোর জন্য অপেক্ষা করছে। এরপর শিল্পা মিনা এবং রমেশের সঙ্গে বিক্রমের কাছে চলে আসে। বিক্রম শিল্পাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে শিল্পা বিক্রমের সঙ্গে খুব ভালোভাবে থাকায় বিক্রম নিজের কাজে মনোযোগী হয় এবং ধীরে ধীরে তাদের অবস্থা ভালো হতে শুরু করে। অপরদিকে মিনাও তার স্বামী রমেশের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটায়। বন্ধুরা, গরিব বর ধনী বর গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।